আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে খলিফা আবু জাফর আল মনসুরের শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে আবু জাফর আল মনসুরের কৃতিত্বগুলো আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবু জাফর আল মনসুর মুসলিম জাহানের খিলাফতের দায়িত্ব পাওয়ার পরে, বিশেষ করে আব্বাসী খলিফার দায়িত্ব পাওয়ার পরে তিনি একটা শিক্ষা সংস্কৃতির, বিশেষ করে ইসলামী শিক্ষা সংস্কৃতির একটা নবযাত্রার সূচনা করেন। আমরা এখন শিক্ষা সংস্কৃতির নবযাত্রায় আবু জাফর আল মনসুর কী কাজগুলো করছেন সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এক নম্বরে যে কাজটা করছেন সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা, অর্থাৎ শিক্ষার্থীদেরকে শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা বৃদ্ধি করা। এক্ষেত্রে তিনি তার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে, যেমন কুফা, বসরা, মুসল, দামেস্ক, বাগদাদ, আলেপ্পো, হিমস, হাসা, এই প্রভৃতি নগরীগুলিতে রাষ্ট্রীয় ব্যয়ে বিভিন্ন ধরনের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের পাশাপাশি শিক্ষার্থীদেরকে শিক্ষা গ্রহণে উৎসাহিত করার জন্য তিনি শিক্ষার্থীদের যে প্রয়োজনীয় খাতা, কলম এবং অন্যান্য যে শিক্ষা উপকরণগুলো আছে, অর্থাৎ একটা শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে প্রয়োজনীয় যত উপকরণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন থেকে শুরু করে তার শিক্ষা গ্রহণের প্রয়োজনীয় উপকরণগুলো তিনি ফ্রি দেওয়ার ব্যবস্থা করেন, যা পরবর্তীতে মুসলিম সাম্রাজ্যে, বিশেষ করে মুসলমানদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে খুব বড় একটা অনুপ্রেরণা কাজ করে। দ্বিতীয় যে কাজটা করেন সেটা হচ্ছে আরবি কবিতাসমূহ, প্রাচীনকালের আরবি কবিতাসমূহ তিনি সংকলন করার একটা ব্যবস্থা করেন। আমরা জানি কবিতা হচ্ছে আরবদের কবিতা, বিশেষ করে তাদের জাতীয়তার দলিল, তাদের জাতীয়তার পরিচয় বহন করার একটা দলিল, তাদের একটা কৃতিত্ব। প্রাচীনকালে আরবদের যুদ্ধ, বংশগৌরব, বীরত্বপূর্ণ ঘটনা এবং যুগের যে বিবরণ আছে, উট, ময়ূর, এই পাখিগুলোর বিভিন্ন বিবরণগুলো তারা এই কবিতার মাধ্যমেই ফুটিয়ে তুলতেন। অর্থাৎ এই কবিতাগুলো প্রাচীন আরবদের ইতিহাসের মূল থিম ক্যাডের মধ্যে নিহিত ছিল, কবিতাগুলোর মধ্যে। এই জন্য ওই যুগের কবিতাগুলোকে বলা হয়তো কিছু সংখ্যক সংস্কৃত মনা সুধী বিলাসিতার বিষয়বস্তু ছিল না, বরং এটা ছিল সাহিত্য প্রকাশের একটা মাধ্যম। সেজন্য আবু জাফর আল মনসুর তাদের নিজেদের ইতিহাস ঐতিহ্যকে আরবদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সেই কবিতাগুলোকে সংকলন করার একটা ব্যবস্থা করেন। গণিত শাস্ত্রের উৎকর্ষ সাধন। খলিফা আবু জাফর আল মনসুর ক্ষমতা গ্রহণ করার পরে আরব সাম্রাজ্যে গণিত শাস্ত্রের ব্যাপক উৎকর্ষ সাধিত হয়। তিনি নিজে একজন গণিতজ্ঞ ছিলেন এবং বিজ্ঞান শাস্ত্রে, গণিত এবং বিজ্ঞান শাস্ত্রে তিনি নিজে একজন সুপণ্ডিত ছিলেন। গণিত শাস্ত্রের অগ্রগতিতে তার অবদান ছিল অসামান্য। তিনি বীজগণিত, পরিসংখ্যান সহ গণিতশাস্ত্রের প্রত্যেকটা শাখায় তিনি গবেষণার জন্য দ্বার উন্মোচন করেন। পরবর্তীতে আল খাওয়াজমি, ইসাল, মাহানি সহকারী আল বিরুনি, এই প্রবৃত্তি গণিতজ্ঞরা তারা পরবর্তীতে গণিত শাস্ত্রের উৎকর্ষ সাধনের ক্ষেত্রে যেই মূল নিয়ামক ভূমিকাটা তারা
গ্রহণ করছিলেন সেটা হচ্ছে খলিফা আবু জাফর আল মনসুরের গণিত শাস্ত্রের সূচনা থেকে। অর্থাৎ আবু জাফর আল মনসুরের গণিত শাস্ত্রের অবদানগুলোকে পরবর্তীতে বিশ্লেষণ করেই তারা গণিত শাস্ত্রের আজকে আমরা যে গণিত শাস্ত্রের যেই উৎকর্ষ দেখছি সেটা আবু জাফর আল মনসুরের কৃতিত্বরই একটা অংশ মাত্র। জ্যোতির্বিজ্ঞান পৃষ্ঠপোষকতা। খলিফা আবু জাফর আল মনসুর তিনি জ্যোতির্বিদ্যার উৎকর্ষ সাধনের জন্য তিনি বিশেষ করে সংস্কৃতি ভাষার যে জ্যোতির্বিদ্যার বইগুলি ছিল সেগুলো তিনি আরবি ভাষায় রূপান্তর করেন। যেমন ভারতীয় লেখক মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল ফারাজি তার সিদ্ধার্থ গ্রন্থটাকে আরবি ভাষায় অনুবাদ করেন এবং জ্যোতির্বিজ্ঞার জন্য তিনি একটা মানমন্দিরও স্থাপন করেন। ইতিহাসের ক্ষেত্রে ইতিহাস সংকলন। খলিফা আবু জাফর আল মনসুর ক্ষমতা গ্রহণ করার পরে তিনি ইতিহাসটাকে একটা সুনির্দিষ্ট ভাগে ভাগ করে টোটাল ইতিহাসটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলেন। যেমন প্রাক ইসলামী আরবের ইতিহাসটা তিনি একভাবে রচনা করেন, আরেকভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসটা, তারপরে খোলাফায়ে রাশিদিনের ইতিহাস, উমাইয়াদের ইতিহাস, বিভিন্ন ভাগে ইতিহাসটাকে রচনা করেন যাতে করে পরবর্তী প্রজন্ম ইতিহাসের সুনির্দিষ্টভাবে তারা ইতিহাসটা জানতে পারে। দর্শন শাস্ত্রের তার অবদান। খলিফা আবু জাফর আল মনসুর ক্ষমতা গ্রহণ করার পরে তিনি একটা সিদ্ধান্তে উপনীত হন যে ইসলামী দর্শনই হচ্ছে প্রকৃত দর্শন। তিনি পাশ্চাত্যের দার্শনিকদের দর্শনটাকে তিনি প্রাধান্য জানিয়ে এখানে তিনি ইসলামী দর্শনটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেজন্য তিনি পাশ্চাত্যের দর্শনটাকেও ছেড়ে দেন নাই। যার কারণে আবু জাফর আল মনসুর এরিস্টটল, ইউক্লিড, টলেমি প্রভৃতি দার্শনিকদের তাদের দর্শন বিষয়ক যে গ্রন্থগুলো আছে সেগুলোকে আরবি ভাষায় রূপান্তর করেন। এছাড়াও মুসলিম শাসনের সবচেয়ে বড় চিন্তাবিদ দার্শনিক ইমাম আবু হানিফা এবং ইমাম ইবনে মালিক তারা মানব জীবনের প্রকৃত মূল্য কি, স্রষ্টার উদ্দেশ্য সৃষ্টির করণিক অর্থাৎ আমাদের যে জীবনের যে মূল্যটা প্রয়োজনীয়তা কি, এটা তারা তাদের দর্শনের মাধ্যমে ফুটিয়ে তোলেন এবং স্রষ্টার উদ্দেশ্যে সৃষ্টির করণ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের কি করণীয় হচ্ছে, আমরা কি কাজ করব, এই বিষয়গুলো তারা তাদের দর্শনে ফুটিয়ে তোলেন। সেক্ষেত্রে তারা এই দর্শনগুলো চর্চার ক্ষেত্রে খলিফা আবু জাফর আল মনসুর থেকে ব্যাপক পৃষ্ঠপোষকতাও লাভ করেন। কোরআন হাদিসের সংকলন। আবু জাফর আল মনসুর ক্ষমতা গ্রহণ করার পরে তিনি কোরআন হাদিসের সংকলনের পাশাপাশি এটার ব্যাখ্যাগুলো, প্রাসঙ্গিক যে ব্যাখ্যাগুলো আছে, কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা নাজিলের প্রেক্ষাপটগুলো, প্রত্যেকটা সূরা একটা প্রেক্ষাপটকে সামনে রেখে নাজিল হয়েছিল, সেই প্রেক্ষাপটগুলো বিশ্লেষণ করে মানুষের সামনে তুলে ধরে তিনি এই কোরআনটাকে ব্যাখ্যা করছিলেন। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসগুলো ছিল সেই হাদিসগুলো তিনি সংকলনের ব্যবস্থা করেন। নারী শিক্ষার দ্বার উন্মোচন। আবু জাফর আল মনসুর ক্ষমতা গ্রহণ করার পরে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নির্দেশনাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যার মধ্যে একটা হচ্ছে ইসলামে প্রত্যেকটা নারী পুরুষ সবার উপর জ্ঞান অর্জন করা ফরজ। সেই জন্য তিনি
নারীদেরকে শিক্ষায় অগ্রগতির জন্য, তারা শিক্ষায় এগিয়ে আসার জন্য তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেন এবং বিভিন্ন যুদ্ধে নারীদেরকে অংশগ্রহণ করার জন্য তিনি অনুমতি প্রদান করেছিলেন। স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষকতা। আবু জাফর আল মনসুর ক্ষমতা গ্রহণ করার পরে তিনি স্বতন্ত্র একটা স্থাপত্য শিল্পের স্বতন্ত্র একটা রূপ ধারণ করেন, যার মধ্যে তিনি পাশ্চাত্যের যে স্থাপত্যের স্বরূপগুলো আছে, স্থাপত্যের ধরনগুলো আছে, এগুলোকে বাদ দিয়ে তিনি একটা ইসলামী স্থাপত্যের একটা নিদর্শন তৈরি করেন, যার মধ্যে তিনি বাগদাদ নগরীটা তৈরি করতে, গঠন করতে আবু জাফর আল মনসুরের কৃতিত্বই সবচেয়ে বেশি। পরবর্তীতে তিনি কয়েকটা স্থাপনাও তৈরি করছিলেন, যেটার মধ্যে কাসর আল খুদ, রুফাসা, কাসর আল খুব আর রুসাফা, এই প্রাসাদগুলো তিনি নির্মাণ করেন। এগুলো ছাড়াও তিনি তার সাম্রাজ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের প্রাসাদ, বিভিন্ন স্থাপনাও তিনি তৈরি করে ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটাতে খলিফা আবু জাফর আল মনসুরের শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে তার কৃতিত্বটা তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা তোমাদের বাসায় তোমাদের সহায়ক বইগুলো আছে, সেগুলো থেকে সহযোগিতা নিয়ে এই শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে আবু জাফর আল মনসুরের যে কৃতিত্বটা আছে, এটাকে ভালো করে একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।